দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের বিষয় শস্য উৎপাদনে নাইট্রোজেন ঘটিত জীবাণু সারের প্রভাব। এ বিষয়ে আলোকপাত করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রফেসর ডক্টর অজিত কুমার পোদ্দার। অনুষ্ঠানটি শুনবেন বিশেষ ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা
PMKSK-গুলি ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আমাদের আজকের পর্বের বিষয় শস্য উৎপাদনে নাইট্রোজেন ঘটিত জীবাণু সারের প্রভাব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রফেসর ডক্টর অজিত কুমার পোদ্দার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ আপনাকে। আমরা যে আলোচনা করব তার বিষয়টা শস্য উৎপাদনে নাইট্রোজেন ঘটিত জীবাণু সারের প্রভাব। তো এটা তো একটা সার, তো আমরা শুরুতে জানতে চাইব যে সার ঠিক কি এবং সেটি কত প্রকারের। সার আমরা যখন কি পড়াশোনা করেছি তখন দু প্রকার ছিল, জৈব সার, রাসায়নিক সার। এখন এই দুটো সারকে আবার ক্লাসিফিকেশন করে 4 প্রকার করা হয়েছে।
প্রথম হলো রাসায়নিক সার, কেমিক্যাল ফার্টিলাইজার, জৈব সার, অর্গানিক ফার্টিলাইজার, জীবাণু সার, বায়ো ফার্টিলাইজার এবং গ্রিন ম্যানুরিং বা সবুজ সার বলতে যাকে বলা হয়। অতএব এর ভিতরে আজকে আমরা যে সারটা নিয়ে আলোচনা করব সেটা হলো জীবাণু সার বা বায়ো ফার্টিলাইজার। আচ্ছা, এটা বলার আগে আপনাকে একটা জিনিস অবশ্যই জানিয়ে রাখতে চাই যে জীবাণু সারটা কাজ করে শুধু জীবাণু, এবং আমরা যদি জীবাণুকে জীবন্ত মাঠ পর্যায়ে পৌঁছে দিতে না পারি সেক্ষেত্রে কিন্তু ওই জীবাণু সার কোনো কাজ করবে না। ডেথ মানুষ বা পশুপক্ষী যেমন কোনো কাজ করতে পারে না, এই জীবাণুগুলো যদি ডেথ হয়ে যায়, মারা যায়, সেটা কাজ করতে পারবে না। অত মনে রাখতে হবে জীবাণু সার সেই সার যে সারের ভিতরে জীবন্ত জীবাণু আছে যা খালি চোখে দেখা যায় না, সেটা কিন্তু আপনার সার হিসাবে ব্যবহার হবে, অন্য কিছু নয়। অতএব এই সার বলতে যদি আমরা বলি বর্তমানে পৃথিবীর অনেক দেশই রাসায়নিক সারটা অনেকটা কমিয়ে দিয়ে এখনো কিন্তু জৈব এবং জীবাণু এবং সবুজ সারের দিকে বেশি নজর দিয়েছে। আমাদের দেশেও দিয়েছে, সরকারও এটা ইমপ্রুভমেন্ট করার জন্য যা করার তারা করছে। কারণ আমাদের মাটিতে বর্তমানে জৈব পদার্থের পরিমাণ সাংঘাতিকভাবে কমে গিয়েছে। সাধারণত সেটা কি রাসায়নিক সারের প্রভাবে এবং কৃষকরা জৈব সারটা দিতে অনেকটা অনীহা প্রকাশ করতেছিল। আচ্ছা, শুধু রাসায়নিকের উপর তারা ডিপেন্ড করতেছিল। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের মাটিতে মানে জৈব সারের পরিমাণ 1 অথবা 1-এর কম হয়ে গেছে। কিন্তু যেটা নাকি থাকতে হবে শতকরা 5 ভাগ, এই 5 ভাগের থেকে এত নিচে নেমে গিয়েছে, 5-এর জায়গায় 1 হয়ে গেছে। ফলে হয়েছে কি না, জীবাণুগুলো যে আমরা দিব সার হিসাবে সেগুলো কিন্তু অনেক সময় কাজ করবে না। কারণ জীবাণুদেরও খেতে হবে, তাকে তো জীবন ধারণ করতে হবে, তারপরে সে তার অ্যাক্টিভিটি দেখাবে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের মাটি জৈব পদার্থ কমতে একদম জিরোতে চলে আসে, সেই কিন্তু জীবাণু সার দিয়েও কিন্তু আমরা কোনো কাজ পাবো না। আচ্ছা, শুরুতে আপনি যেটা বললেন যে আগে সারকে 2 ভাগে ভাগ করা হতো, এখন বর্তমানে 4 ভাগে ভাগ করা হচ্ছে। এই যে তার মধ্যে জীবাণু সার একটা অন্যতম। তো এই যে জীবাণু সার মোটামুটি কত বছর আগে প্রচলিত হচ্ছে আর কি, বা ব্যবহার করা হচ্ছে কৃষিক্ষেত্রে? এটা 19 শতাব্দী থেকে এটা মাঠ পর্যায়ে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তার আগে রিসার্চ পর্যায়ে ছিল। আর আমাদের দেশে কিন্তু ধরেন আমরা 60-এর পরের থেকে শুরু করছি আমরা কিন্তু জীবাণু সার কিন্তু 60-এর দশকের থেকে কিন্তু রাসায়নিক সারটা আমরা আসে। তার আগে কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা জৈব সারই ব্যবহার করতো, আর কোনো রাসায়নিক সার ছিল না। জৈব সার ব্যবহার করতো, তার সাথে জীবাণু থাকতো, তাতে উপকার হতো। এইভাবে যদি ক্লাসিফিকেশন করতে চাই তবে জীবাণু সারটা খুব বেশি দিন ধরে আমরা এখন মানে মাঠ পর্যায়ে শুরু করিনি। রিসার্চ 10-20 বছর ধরেন, 20 বছর আগের থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এই যে জীবাণু সার বলছেন, জীবাণু সার বলতে ঠিক আমরা কি কি বুঝবো আর কি, যদি ছোট করে একবার বলেন। জীবাণু সার বলবো যে সারটার ভিতরে একরকম ক্ষুদ্র জীবাণু থাকে এবং তারাই জীবাণু সার হিসাবে কাজ করে। সেই জন্য আমাদের জীবাণু সারটাকে কিন্তু অবশ্যই জীবন্ত অবস্থা মাঠে ব্যবহার করে। আমি আগেও আপনাকে এই কথা বলেছি। তো আজকে যেহেতু আমরা নাইট্রোজেনিয়া জীবাণু সার নিয়ে কথা বলবো। আচ্ছা, সেই নাইট্রোজেনে যাওয়ার আগে একটু জিজ্ঞাসা করি যে আমাদের দেশে ঠিক কত প্রকারের জীবাণু সার পাওয়া যায় এবং ব্যবহার করা হয়? আমাদের দেশে বর্তমানে পাওয়া যাচ্ছে নাইট্রোজেন ঘটিত জীবাণু সার, ফসফরাস ঘটিত জীবাণু সার, পটাশ ঘটিত জীবাণু সার এবং ভেরি রিসেন্টলি শুরু হয়েছে জিঙ্ক ঘটিত জীবাণু সার। কারণ কিছু কিছু জায়গা আছে আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে বর্ধমান এলাকায় আমি বলবো, এবং বিশেষ করে যেখানে কন্টিনিউয়াস ধান করে তাদের জিঙ্কের ডিফিসিয়েন্সি দেখা গিয়েছে। জিঙ্ক সালফেট না দিলে গাছে ফলন আসে না। সেখানে কিন্তু আমরা অল্টারনেট হিসাবে জীবাণু সার ব্যবহার করছি এবং কিছু কিছু ফার্মারও খুব অল্প পরিমাণ হলেও তারা ব্যবহার করছে। নাইট্রোজেন তো প্রচুর করছে, ফসফরাসও প্রচুর করছে, পটাশও প্রচুর করছে। এই যে আপনি 3-4টে ভাগ বললেন জীবাণু সারের, এর মধ্যে উল্লেখযোগ্য কি নাইট্রোজেন? কারণ নাইট্রোজেন সবচেয়ে বেশি আমাদের দেখেন এয়ারের ভিতরে 78%-এর মতো নাইট্রোজেন আছে, কিন্তু খুব কম সংখ্যক জীবাণু এবং গাছ ওই নাইট্রোজেন গ্রহণ করতে পারে। কিন্তু নাইট্রোজেন গাছে বৃদ্ধির জন্য প্রচুর প্রয়োজন। অতএব নাইট্রোজেন এই জন্যই দেখবেন কৃষকরা নাইট্রোজেন নিয়ে সবচেয়ে বেশি মাথা, তার একটা জমিতে হলুদ হয়ে গেছে গাছটা, সে কিছু ইউরিয়া সার
মানে নাইট্রোজেন কেমিক্যাল ছড়িয়ে দিয়ে পরের দিনই সে দেখতে পারবে তার জমি আবার সবুজ হয়ে গেছে। এত কারণ আর যদি গাছ বৃদ্ধি না পায় তাতে ফুলও আসবে না, ভালো ফলও আসবে না। অতএব নাইট্রোজেনটা স্বাস্থ্য আগে ভালো করতে আগে স্বাস্থ্য ভালো, নাইট্রোজেনটা খুব প্রয়োজন, খুবই প্রয়োজন নাইট্রোজেন। তো এই যে নাইট্রোজেন ভিত্তিক জীবাণু সার, এটার আবার কি কোনো কোনো ভাগ আছে? ইয়েস, এটাই আজকে আপনার মাধ্যমে কৃষক ভাইদের জানাতে চাই। 3 ধরনের জেনারেলি আমরা মানে ব্রডলি যদি ভাগ করি, সিমবায়োটিক, নন সিমবায়োটিক অ্যান্ড অ্যাসোসিয়েটিভ। এখন সিমবায়োটিকটা কি? সিমবায়োটিক নাইট্রোজেন যে ফিক্সেশনটা হয় সেটা এক ধরনের রাইজোবিয়াম অর ব্রেডি রাইজোবিয়াম, ডাল জাতীয় শস্য বা লিগুমস ক্রপের শিকড়ে একরকম গুটি করে, সেই গুটির মধ্যে সেই জীবাণুগুলি বসে থেকে বাতাসের নাইট্রোজেন সংগ্রহ করে, নিজের প্রয়োজন মিটায় এবং অতিরিক্তটা গাছকে সরবরাহ করে। আর গাছের থেকে অন্যান্য যে আরও 20টা খাবারের কথা বলেছিলাম 19টা খাবার নেয়। এই পদ্ধতিকে বলা হয় সিমবায়োটিক। তাহলে এই গুটিগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এরা বাতাসের নাইট্রোজেন নিচ্ছে, ভিতরে জীবাণুগুলো যে আছে রাইজোবিয়াম বা বেরি রাইজোবিয়াম সেগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ করে। আচ্ছা, এছাড়া হয় ধরেন যেমন আমরা ছোট ছোট বাগান করি বা শস্য উৎপাদন করি বা কিচেন গার্ডেন যেটাকে আমরা বলি, তো সেখানে যদি আমরা দেখবো যে আমরা লিগুমস কোনো ক্রপ দিলাম না, ডাল জাতীয় ক্রপ দিলাম, অন্যান্য সমস্ত সবজি দিলাম, সেখানে কিন্তু আমরা ব্যবহার করব নন সিমবায়োটিক নাইট্রোজেন ফিক্সার এবং তার নাম হলো অ্যাজোটোব্যাক্টার। এবং দেখেন অ্যাজোটোব্যাক্টার কারোর কোনো হেল্প ছাড়া বাতাস থেকে নাইট্রোজেন নেয়, নিজের প্রয়োজন মিটায়, গাছকে সরবরাহ একদম করে। সাদা চোখে যদি বলি যে আগে তো গুটি থেকে এটা হচ্ছে, ওটা হলো সিমবায়োটিক। এই ক্ষেত্রে এখানে গাছের আপনার কিছু হবে না, ওরা মাটির ভিতরে থাকবে, তবে মাটিটা কিন্তু অবশ্যই অর্গানিক ম্যাটার একটু বেশি রাখতে হবে। যেভাবে হোক মাটিটাকে জৈব পদার্থ পরিমাণ বৃদ্ধি কাছাকাছি মানে বা 4-3-4 রাখতে হবে, নাহলে এগুলো তার বংশবৃদ্ধি করতে পারবে না। অ্যাজোটোব্যাক্টার তখন আর বংশবৃদ্ধি করতে পারবে না, আর বংশবৃদ্ধি না করতে পারলে তার নাইট্রোজেন ফিক্সেশনের পরিমাণ কমে যাবে। এরা কারোর সাহায্য নেয় না, নিজেরাই ফিক্সেশন করে নিজের প্রয়োজনে, মারা যাওয়ার পরে ওটাও আবারও মিনারেলাইজেশন পদ্ধতিতে ওই নাইট্রোজেন হয়ে গাছকে সরবরাহ করে। এটা হলো 2 রকম হলো। 3 নম্বর হলো অ্যাসোসিয়েটিভ, জেনে নাকি আমাদের দেশে প্রচুর পরিমাণে ধান গাছ হয়, এটা তো জানেন, বেশিরভাগ আমার ধান হয়, এবং ধানের শিকড় হলো গুচ্ছমূল। আপনি যদি গাছ ওঠান এবং গুচ্ছমূল একটা মেইন, পেঁয়াজের মতো, রসুনের মতো গুচ্ছমূল বলা হয় ওটাকে, ইংরেজিতে বলে ফাইবার্স রুট। এই জাতীয় গাছগুলো, ইক্ষু যেমন, এই জাতীয় গাছগুলো কিন্তু শিকড়েতে একরকম ব্যাকটেরিয়া, মানে অ্যাজোস্প্রিলিয়াম বলা হয় ব্যাকটেরিয়া নামটা, সেটা কিন্তু ওখানে বসে ডিফিউজ পদ্ধতিতে প্রথম ফিক্সেশন, ভালো ব্যাকটেরিয়া বাতাস থেকে সংগ্রহ করে, তারপরে ডিফিউজ পদ্ধতিতে তারা গাছের ভিতরে সরবরাহ করে এবং গাছে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে এবং গাছ তার পুষ্টিটা পেয়ে যায় তখন। অতএব ধান গাছে আমরা, ইক্ষু গাছে, পেঁয়াজ গাছে আমরা অবশ্যই অ্যাজোস্প্রিলিয়াম ব্যবহার করব। সবজি জাতীয় গাছে আমরা অ্যাজোটোব্যাক্টার ব্যবহার করব, আর লিগুম অথবা ডাল জাতীয় শস্যে আমরা রাইজোবিয়াম অথবা বেরি রাইজোবিয়াম ব্যবহার করব। এখন আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট, রাইজোবিয়াম বেরি রাইজোবিয়াম স্পেসিফিক, সব রাইজোবিয়াম সব গাছে রোল করে না। অতএব যখন নাকি আপনি এটা কিনতে যাবেন, আপনাকে অবশ্যই বলতে হবে আপনি কোন শস্যের জন্য এই রাইজোবিয়ামটা নিচ্ছেন। সেটা কি প্যাকেটের গায়ে লেখা থাকে? একদম পরে লেখা এবং ব্যবহার বিধিও লেখা থাকে। এবং আপনি ডাল জাতীয় শস্য যদি আপনি নেন, ডাল জাতীয় শস্য ব্যবহার করতে হবে। মানে ডাল বলতে আমি বলছি মুসুর ডাল, মুসুরের যদি সিমবায়োটিক বললেন, হ্যাঁ সিমবায়োটিক, ওটা মুসুরের ডাল যদি আপনি নেন তো মুসুর ডালের রাইজোবিয়াম ব্যবহার করতে হবে, রাইজোবিয়াম লিগুমিনোসাস স্পেসিফিক। সোলা যদি ব্যবহার করেন তাহলে স্পেসিফিক সোলারটা নিতে হবে। সোয়াবিন যদি আপনি ব্যবহার করেন তো সোয়াবিনটা নিতে হবে, এটা স্পেসিফিক। এবং প্রত্যেকটা জীবাণুসারের প্যাকেটের গায়ে সুন্দর করে লেখা আছে কোন ফসলের জন্য ব্যবহার করবেন। দেখেন অন্যদিকে পটাশ এবং ফসফরাসের কিন্তু আপনি সব ফসলে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, খালি নাইট্রোজেনের ক্ষেত্রে একটু স্পেসিফিক, এবং লিগুমের ক্ষেত্রে শুধু। আচ্ছা, আপনি ধান যে কোনো ভ্যারাইটি ব্যবহার করতে পারেন, যেখানে অ্যাজোস্পেলিয়াম আছে, ইক্ষু যে কোনো ব্যবহার করতে পারেন। তারপরে যদি আপনি কিচেন গার্ডেন করেন, যে কোনো ফসল আপনি লাগাতে পারেন, কিন্তু সেখানে অ্যাজোটোব্যাক্টার ব্যবহার করতে হবে, কিন্তু এখানে একটু স্পেসিফিক। আচ্ছা, তো এই যে নাইট্রোজেন সারের প্রকারভেদ বললেন বা সেই সম্বন্ধে অনেক কিছু আমাদেরকে জানালেন, এখন একটু জানতে চাইবো যে
এই নাইট্রোজেন জীবাণু সারের উৎপাদনের পদ্ধতি কি? হ্যাঁ, খুবই এটা অনেক বিরাট ব্যাপার। আমি ওইভাবে ছোট্ট করে যদি একটু ছোট্ট বলেন। করে আমি আপনাকে বলছি। আমরা যেমন দই খাই, হুম, দই হুম, টক হোক আর মিষ্টি হোক, সে যাই হোক, দুধটাকে আগে মানে জ্বালিয়ে এনে তারপরে অন্য দইয়ের থেকে অল্প একটু দই, একদম অল্প একটু ওখানে দিয়ে দেয়, বীজ দিয়ে দেয়, আর বীজ বলা হয়, বীজ দিয়ে দেয়। 2 দিন পরে দেখবেন পুরোটা দই হয়ে গেছে। ঠিক একই পদ্ধতি ফলো করে আচ্ছা, আমরা এই জীবাণুর সারটাকে তৈরি করে দেয়। তারপরে এখানে দই করতে গেলে কন্টামিনেশনটা খুব কম হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু কন্টামিনেশনটা একটু বেশি হয়। এই জন্য আমরা সবসময় চাবো অন্য জীবাণু যেমন আমাদের এই জীবাণু সার উৎপাদনের সময় না আসে, এবং যত কম আসবে তত আমাদের জীবাণু সারটা ভালো হবে। অতএব সেই ক্ষেত্রে কন্টামিনেশন ফ্রি জীবাণু সার করার জন্য আমরা চেষ্টা করি, যা দইয়ে অত বেশি করা লাগে না, কিন্তু পদ্ধতিটা কিন্তু একই, যে বীজ দিয়ে মাল্টিপল করো, খাদ্য দিতে হয়। আর একটা মনে রাখবে, এক এক জীবাণু কিন্তু এক এক রকম খাদ্য খায়। সেই ক্ষেত্রে সেই খাদ্যটা কি? খাদ্যটা তাদের নিউট্রিয়েন্ট, মানে কোথায় কোথায় ধরেন আপনি যেমন যদি আমি রাইজোবিয়াম বলি, মেনিটোল দিব, পটাশিয়াম ডাইপটাশিয়াম হাইড্রোজেন ফসফেট দিব, সোডিয়াম ক্লোরাইড, একমাত্র ল্যাবরেটরিতে সম্ভব, বাইরে কৃষকেরা এটা করতে পারবে না। কিন্তু এছাড়া যে জীবাণু সার আরও যে আছে নাইট্রোজেন ঘটিত বিজিএ, এটা জীবাণু সার, ব্লু গ্রিন যে বলা হয়, এটা জীবাণু সার তারা নিজেরা তৈরি করতে হবে। অ্যাজোলা যেটা হয় সেটা তৈরি করতে পারবে। কিন্তু আরেকটা আছে এসিটোব্যাক্টার, সেটা বড় মানে আমাদের চা ওখানে আমরা ব্যবহার করি, এসিড সয়েলে ব্যবহার করি, চা বাগানে ওটাও কিন্তু ওরা করতে পারবে না। ওরা যেগুলি করতে পারবে আমরা বলে দেবো যে তোমরা নিজেরা করতে পারবে, আর যেগুলি করতে পারবে না সেটা ল্যাবরেটরিতে ব্যবহার করতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। এই ল্যাবরেটরিতে তৈরি হলো, তারপর প্যাকেট হলো, তো সেটা কৃষক বন্ধুরা কিভাবে সংগ্রহ করবেন এবং সেটা কিভাবে ব্যবহার করবেন? প্রথমত সংগ্রহ করার সময় তাকে দেখতে হবে যে কি ফসলের জন্য সে নিচ্ছে, প্রথম। দ্বিতীয় দেখতে হবে প্রত্যেকটা ওষুধের গায়ে লেখা থাকবে, যেমন এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের ওখানে লেখা থাকবে এক্সপায়ারি ডেট, 6 মাসের ভিতরে আপনি ব্যবহার করতে হবে, ওটা লেখা থাকবে। কিভাবে ব্যবহার করবেন সমস্তটাই লেখা থাকবে। তারপরে আপনি কিভাবে ট্রান্সপোর্ট করবেন, 6 মাস পর্যন্ত জীবাণু বেঁচে থাকছে। হ্যাঁ থাকবে, ভালো নাম্বারই থাকবে। কিন্তু আপনি যদি উল্টো পাল্টা করেন, ধরেন আপনি নেওয়ার সময় বাসের উপরে আপনি পরিবহনের সময় সতর্ক থাকতে হবে। সাধারণত সরাসরি সূর্যের কিরণ এবং হিট জায়গায় এই জীবাণুগুলোকে রাখা যাবে না। আচ্ছা, মানুষ যেভাবে কমফোর্ট ফিল করে, আমি যেমন একটা মানুষ, আপনি যেমন মানুষ, আপনার একটা কমফোর্ট আছে, গরমের সময় এসি চালাইতে চায়, আবার শীতের সময় হিটার চালান, ওরাও কিন্তু সে কমফোর্ট ফিল করে। ওই অবস্থায় যে সাধারণ যে অবস্থা থেকে থাকবে, হিট আর ডাইরেক্ট সানলাইটটাকে অ্যাভয়েড করতে হবে। এই জন্য জীবাণু মিশ্রিত বীজগুলো সকাল 9টার আগে এবং বিকাল 3টার পরে মাঠে সোয়িং করতে হয়, এবং সরাসরি যেমন জীবাণু সারের গায়ে সূর্যকিরণ না লাগে সেই দিকে দৃষ্টি রাখতে হবে। তাহলে সংগ্রহ করার জন্য সতর্ক থাকতে হবে, পরিবহন করার সময় সতর্ক থাকতে হবে, স্টোরও করার জন্য করতে হবে। আপনি যেটা বলেছেন আগে, স্টোরটা ধরেন সংরক্ষণ করার জন্য, সংরক্ষণটা হলে আপনি রান্নাঘরের মধ্যে যদি ওটা রেখে দেন, গরম হয়ে যায় রান্নাঘরে, সব মারা যাবে, আপনি কিছু বুঝতে পারবেন না, কারণ এটা নাকের খালি চোখে দেখা যায় না। অতএব আপনাকে রাখতে হবে এমন জায়গায় রাখলে যে সকালবেলা রোদ এসে ওই প্যাকেটে গায়ে পড়লো না, আপনার ওটা ভালো লাগবে না। আপনি যেখানে কমফোর্ট ফিল করবেন এই জীবাণু প্যাকেটগুলো সেখানে রাখবেন, এটাই হলো নিয়ম। আচ্ছা, আর মাঠ পর্যায়ে ব্যবহারটা কি? ব্যবহারটা ধরেন 3 ভাবে ব্যবহার করা যেতে পারে। একটা হলো সরাসরি বীজের গায়ে মাখিয়ে ব্যবহার করা যেতে পারে, সেখানে একটা অ্যাডিসিভ লাগে, আঠা লাগে। আর একটা হলো জলের সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে, শিকড়ে যে ট্রান্সপ্লান্টিং প্ল্যান্টে যা হয়। আর একটা সরাসরি কাউডাং বা কেঁচো সার এর সাথে মিশিয়ে ডাইরেক্ট দেওয়া যেতে পারে। আচ্ছা, আপনি তো বললেন যে রোদ্দুর ওঠার আগে ব্যবহার করতে হবে। 3টার মানে সকাল 9টার আগে এবং বিকাল 3টার পরে, ঠিক আছে? আর যদি মেঘলা আকাশ থাকে সেই ক্ষেত্রে তো আপনার সারাদিনই ব্যবহার করতে হবে। যদি দেওয়ার পরে যদি বৃষ্টি হয়, তার ক্ষতি হবে না। জীবাণুগুলোর একটা দুটো করে লেজ আছে, ওই ইংরেজিতে বলে ফ্লাজেরা, ওই ফ্লাজেরা ওরা ওদের মতো চলে যাবে, আপনাকে আর কিচ্ছু করা লাগবে না। এটা কি ওই মাটিতে দেওয়া হচ্ছে না গাছে দেওয়া হচ্ছে? না, আমি যদি বীজের উপরে দিয়ে দেই, ওরা মাটিতে যখন দিলেন ওরা ওখান থেকে সরে গেল। আর যদি আপনি জলের সাথে মিশিয়ে দেন, সেটা স্প্রে করে না, শিকড়ের মধ্যে, শিকড় যেমন ধান গাছ, ধান খেতে শিকড়টা চুবিয়ে 1 ঘন্টা চুবিয়ে রেখে দিতে হবে। আর একটা ডাইরেক্ট আপনি
জৈব পদার্থ অথবা কেঁচো সার দ্বারা আপনি মাটি, আচ্ছা, মানে আগে কেঁচো সার বা জৈব সারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, জীবাণু নিয়ে সারটা। সরাসরি দিলেন, মানে আপনি মানে জমিতে আপনি উৎপাদন করে ফেলেছেন, তারপর আপনি জীবাণু আচ্ছা, সার আপনি যে দরকার। বলছেন খালি চোখে দেখা যাচ্ছে না, হ্যাঁ। মনে করুন আমি কিছুটা কেঁচো সার নিলাম, তার মধ্যে প্যাকেটটা কেটে মেশাবো, কিভাবে মেশাবো? একদম ডাইরেক্ট কোনো মানে কিছু দেখতে পাবো না তো। আপনি দেখার দরকার নাই, আপনাকে কিছু কাজ ফলো করতে হবে, তাতে 10 আমি to the প্যাকেট- power 7 নাম্বার ভায়াবল সেল থাকে পার গ্রাম অফ দ্য ওই ক্যারিয়ার ম্যাটেরিয়াল। প্যাকেটে যখন কাটলাম, হ্যাঁ। কেটে যখন ঢালছি, কিছু তো দেখতে পাবো না চোখে। আপনি ওই যে ক্যারিয়ার থাকবে ওইটাই দেখবেন, ওর ভিতরে কি আছে বুঝতে পারবেন না। আর যদি লিকুইডটা আপনি ব্যবহার করেন, হুম। তো ঘোলা দেখতে পারবেন, কিন্তু জীবাণু দেখতে পারবেন না, ঘোলা মনে হবে আপনি। আচ্ছা, ঠিক আছে, এটা খালি চোখে দেখা যায় না, মানে 1000 গুণ বড় করলে পরে আন্ডার মাইক্রোস্কোপ, হুম, মানে আমরা যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে 1000 গুণ বড় করে, 1 গুণ 2 গুণ 3 100 গুণ 200 গুণ না, 1000 গুণ বড় করে শস্যের দানার মতো দেখা যায়। আচ্ছা, এবারে একটু বলুন যে কতটা জমিতে কতটা ব্যবহার করবে? আচ্ছা, আমরা সাধারণত 1 বিঘা জমিতে এখনো বলি 200 গ্রাম দিও, আচ্ছা, যদি তুমি সিডের সাথে বা শিকড়ের সাথে মিশিয়ে দাও। হুম, হুম, আর যদি তুমি সরাসরি মাঠে প্রয়োগ করতে চাও, হুম। সেক্ষেত্রে তোমাকে তো 4 থেকে 5 কেজি লেগে যায়, তো আপনি কেন আচ্ছা। বেশি পয়সা নষ্ট করতে যাবেন, বুঝলেন? আমরা বলি যে তাহলে সিডের সাথে বীজে দেওয়াটাই বীজে উত্তম। দেওয়াও, আর যেগুলো নাকি ট্রান্সপ্ল্যান্টিং প্ল্যান্ট থাকে সেগুলি শিকড়ে দেওয়া ভালো। তাতে আপনি 1 বিঘা জমিতে মাত্র, আমরা 100 গ্রামই বলি, কিন্তু দেখা যাচ্ছে 100 থেকে 200 গ্রাম দিলেই যথেষ্ট। বেশ। আচ্ছা, একদম শেষ সময় আপনার থেকে একটু জানতে চাইবো যে কৃষক বন্ধুরা এই নাইট্রোজেন ভিত্তিক জীবাণু সারের ব্যবহারের সময় বা অন্যান্য কিছু করার সময় বা এটাকে চাষে প্রয়োগ করার জন্য তারা কি কি দিকে লক্ষ্য রাখবেন? খুব ভালো প্রশ্ন। আমরা বলি উৎপাদন থেকে শুরু করে মাঠ পর্যায়ে ব্যবহার করার পর্যন্ত জীবাণুগুলো কিন্তু একটা সঠিক নাম্বারে উপস্থিত থাকে ক্যারিয়ারের ভিতরে আর লিকুইডের ভিতরে। অতএব আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে, ফ্রম ল্যাব টু ল্যান্ড, এই দুটোকে সরকার বলে কোনোভাবে যেমন জীবাণুগুলো না মারা যায়, কারণ জীবাণুগুলো মারা গেলে কিন্তু কোনো কাজ এই হবে না। জীবাণুর বা এই সারের আপনি কোনো ফলাফল ফল পাওয়া যাবে পাবেন না। বেশ। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমাদের এখানেই শেষ করতে হবে, কারণ সময় শেষ। আমাদের আজকের পর্বের বিষয় ছিল শস্য উৎপাদনে নাইট্রোজেন ঘটিত জীবাণু সারের প্রভাব। এ বিষয়ে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আলোচনা করলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রফেসর ডক্টর অজিত কুমার পোদ্দার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। लेकिन मैं किसान भाई बहनों को भी कहूंगा कि आपको भी मेरी मदद करनी होगी, और वो मेरी मदद है इतना ही नहीं, मेरे किसान भाई बहन आपकी भी मदद है, और वो है ये धरती माता को बचाना। हम धरती माता को अगर नहीं बचाएंगे तो यूरिया की कितने ही थैले डाल दे, ये धरती मां हमें कुछ नहीं देगी। और इसलिए जैसे शरीर में बीमारी हो जाए तो दवाई भी हिसाब से लेनी पड़ती है। 2 गोली की जरूरत है, 4 गोली खा लें तो शरीर को फायदा नहीं, नुकसान हो जाता है। वैसा ही ये धरती मां को भी अगर हम जरूरत से ज्यादा, पड़ोस वाला ज्यादा बोरी डालता है इसलिए मैं भी बोरी डाल दूं, इस प्रकार से अगर करते रहेंगे तो ये धरती मां हमसे रूठ जाएगी। यूरिया खिला खिला करके हमें धरती माता को मारने का कोई हक नहीं है। ये हमारी मां है, हमें उस मां को भी बचाना है। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা।
ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো।